অবশেষে আমি এলাম বৌদ্ধ টেম্পল মন্দির। আপনাদের দেখাবো। আপনাদের এই বাইরে থেকে আগে দেখিয়ে নিই, 4টের পরে খুলবে সেই মন্দিরের দরজা, সেটাও আপনাদের দেখাবো এবং আমি নিজেও দেখব। এবং ডান দিকে দেখুন ডক্টর আম্বেদকরের একটি ছবি রয়েছে। গেটের পাশে দেখুন দুপাশে দুটো বুদ্ধ মূর্তি রয়েছে, গৌতম বুদ্ধ। আপনাদের বাইরে থেকে আমাদের গৌতম বুদ্ধকে একটু দেখিয়ে নিই, তারপরে মন্দিরের ভিতরে যাব, আপনাদের দর্শন করাবো। আপনারা নিজেরাও দেখুন। প্রথম দিকের গেটটা বন্ধই থাকে, তবে পিছন দিকের গেটটা দিয়ে ঢুকতে হয়। আপনারা গেটটা এরকম বন্ধ থাকবে, এরকম খুলবেন, তাহলেই খুলতে পাবেন। আমরা সরাসরি এখন চলে আসলাম বৌদ্ধ টেম্পল, সেখানে চলে এলাম। আপনাদের এবার দেখাবো এক এক করে। এই জায়গাটি দেখুন, শুধু বুদ্ধদেবের মূর্তি এখানে রয়েছে। এটা হচ্ছে লম্বা দাঁড়িয়ে আছেন এবং ভক্তদেরকে আশীর্বাদ করে যাচ্ছেন। আপনাদের ভালো লাগবে যদি আপনারা আসেন। কার মুখে আমি এটা দেখতে পেলাম বৌদ্ধ মূর্তিকে, আপনাদের দেখালাম। আবার আরেকটি মূর্তি দেখুন, পাহাড়ের উপরে কৃত্রিম পাহাড় করে আমাদের গৌতম বুদ্ধকে বসানো হয়েছে, সেটা আপনারাও দর্শন করুন, আমিও নিজেও করি। মাথার উপরে দেখেছেন তো চাইনিজদের একটা ছাউনি দেওয়া আছে, আপনারা দর্শন করুন। নমস্কার, বাপি কুণ্ডুর ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের আজকে একটা নতুন ব্লগে নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমাদের কলকাতার একদম কাছে সিকিমের মন্দির, মানে বুদ্ধ মন্দির, সেটা আপনাদের দর্শন করাবো। আমি নিজেও করব, আপনারাও করবেন। এত কাছে, কলকাতার এত কাছে। এবার এখানে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন? আপনাদের এখানে আসতে গেলে আপনাদের আসতে হবে কলকাতা থেকে। আমি যেমন এলাম 3:25 কৃষ্ণনগর লোকাল ধরে শ্যামনগর স্টেশনে নেমেছি। শ্যামনগর স্টেশন থেকে আপনারা একটুখানি হেঁটে, আমি রাস্তার বিবরণ দিয়ে দিয়েছি কীভাবে আপনারা এখানে আসবেন। আসলে আপনাদের ভালোই লাগবে। সুন্দর একটি জায়গা, মনে হবে যেন আপনারা সিকিমেই চলে এসছেন। বরফ নেই, কিন্তু বরফ না থাকলেও ভালো লাগবে। আর স্টেশনে নামবেন, শ্যামনগর স্টেশনে নেমে সামনের দিকে একটু এগিয়ে আসবেন। এগিয়ে এসেই দেখবেন গেট রয়েছে, গেটটাকে ক্রস করে বাঁদিকে যাবেন। বাঁদিকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে অটোতে উঠবেন। উঠলে 10 টাকা ভাড়া নেবে টোটোতে। আর আপনারা যদি মনে করেন যে না, ডাইরেক্ট আমরা মন্দিরের সামনেই নামবো, তাহলে আপনাকে বলতে হবে আগে 26 নম্বর রেলগেট চলুন। 26 নম্বর রেলগেট না বললে কিন্তু চিনতে পারবে না। এখানে এসে আপনি 5 মিনিটে হাঁটা পথে এই মন্দিরে চলে আসতে পারবেন। আপনাদের ভালো লাগবে, এইটুকু বলতে পারি। আমার তো ভালো লাগছে। আমার যেদিনকে আসার কথা ছিল বৌদ্ধ পূর্ণিমার দিন, কিন্তু সেদিনকে আসতে পারিনি। যাই হোক, আপনাদেরকে এখান থেকেই দর্শন করাচ্ছি এবং সামনে থেকেও দর্শন করাবো। পুরো জায়গাটাকেই দর্শন করাবো। এখানে কি কি মূর্তি রয়েছে এবং সাহিত্য বুদ্ধদেব রয়েছেন, তাকেও আপনাদের দর্শন করাবো। আসুন, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আমি নতুন আরও কিছু মন্দিরে যাব, সেটা আপনারা দর্শন করতে পারবেন। এই ভিডিওগুলো করা একমাত্র হচ্ছে দাদা দিদিরা যারা বয়স্ক হয়ে গেছেন, তারা হাঁটতে পারেন না এবং তারা এই মন্দিরগুলো দেখতে পারবেন না, সেই কারণে তাদের জন্য এটা করা। এবং আমারও নিজের অভিজ্ঞতা যে আমিও একটা বিভিন্ন মন্দিরে ঘুরে বেড়াচ্ছি। আসুন, আমরা এবার মন্দিরের সম্বন্ধে দেখি। আজ গন্তব্যস্থল শ্যামনগর। আজকে আপনাদের দেখাবো কলকাতার কাছে একদম এক টুকরো সিকিম, সেখানে যাব। এই যে এখন আসলাম শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকালে। শিয়ালদা থেকে 3:25 ছেড়েছে, এখন এসে নামলাম, মানে 4:16 বাজে। আপনাদের দেখাবো কিভাবে যাব, কোন দিক দিয়ে গেলে আপনাদের সুবিধা হবে। শিয়ালদা থেকে উঠলে পরে একদম সামনের দিকে উঠবেন, তাহলে আপনাদের হাঁটতে কম লাগবে। শিয়ালদা থেকে এলাম, এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। এটা দিয়ে নিচ দিয়ে নেমে যাব, সেটা দেখাবো। আপনারাও এইভাবে আসলে পরে আপনাদের হাঁটতে হবে না বেশি। এই যে শ্যামনগর স্টেশন, আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাব। এরমভাবে লোক যাচ্ছে, এরমভাবে হেঁটে গেলেই সামনে আমরা গেট পাবো।
লাইন দিয়ে দেখবেন এখানে জুতোর দোকান আছে পরপর। এই রাস্তা দিয়ে সোজা হাঁটবেন। এই যে গেটটা দেখছেন, এই গেটের বাঁ দিক দিয়ে যাব আমরা বাঁ দিক দিয়ে যাব। সামনেই অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডে যাব, দেখাবো। এখান থেকে আপনারা চন্দননগর ঘাটেও যেতে পারবেন, বিভিন্ন জায়গায় যেতে পারবেন। তবে আমাদের গন্তব্যস্থান হচ্ছে 26 নম্বর রেলগেট। আমি শ্যামনগর স্টেশন থেকেই অটো পেয়ে গেলাম, টোটো। সেই টোটো করে আমি এখন 26 নম্বর রেলগেট যাচ্ছি, আপনাদের দেখাই। এখানে অ্যাভেলেবেল অটো টোটো পাবেন, কোনো অসুবিধাই হবে না আপনাদের বলে দিই, আপনারা স্টেশনে নেমে 26 নম্বর রেলগেট বললেই আপনাদের নিয়ে যাবে। তবে আপনারা যদি বলেন আমরা নেতাজি কলোনি যাব বা বৌদ্ধ মূর্তি দর্শন করতে যাব, তাহলে কিন্তু আপনাদের দেখাতে পারবে না। তাই এখানে নেমেই বলবেন 26 নম্বর রেলগেট, 10 টাকা ভাড়া টোটো। দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি, আমরা যাচ্ছি 26 নম্বর রেলগেটের দিকে। দেখা স্টেশন থেকে নেমে অটো ধরে টোটো ধরে এখানে এলাম, 10 টাকা ভাড়া। এটা হচ্ছে চৌমাথা, 3 মাথার মোড় বলে। হ্যাঁ, এই 3 মাথার মোড়ের পাশে দেখুন একটা মন্দির রয়েছে। এই মন্দিরের এই পাশ দিয়ে যেতে হবে আমাদের। আজকের গন্তব্যস্থান কলকাতার নিকটে এক টুকরো সিকিম। দেখতে পাচ্ছেন ট্রেন লাইন, এই যে ট্রেন লাইন। প্রথমেই চলে আসি, দেখুন আমাদের বুদ্ধদেব আশীর্বাদ করছেন হাতিকে। আপনারা দর্শন করুন। এখানে দেখুন এক ভক্তকে আশীর্বাদ করছেন আমাদের বুদ্ধদেব। এই সিদ্ধার্থ দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু দরজা সমেত মন্দিরটি 3 দিক দিয়ে ফ্রেম দিয়ে কাঁচ দিয়ে ঘিরে দিয়েছেন। এবং রাত্রিবেলা হলে কিন্তু এখানে লাইট জ্বলে, তখন ভালো লাগবে। আমরা গৌতম বুদ্ধকে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, আমিও দেখতে পাচ্ছি। এই গৌতম বুদ্ধের উচ্চতা হবে মিনিমাম 22 ফুটের মতো, মাটি থেকে 22 ফুট। দেখুন, এবং একটি পাশে দেখুন লম্বা গম্বুজের মতো রয়েছে। এটা চাইনিজদের একটা টেম্পেলের মন্দিরের অনুকরণে এটা করা হয়েছে। গৌতম বুদ্ধ এখানে দেখুন, চাইনিজ মন্দির টেম্পেলের মধ্যে গৌতম বুদ্ধ বসে আছেন। এখানে দেখুন আরেকটি মন্দিরের মতো করা আছে, এর মধ্যে বুদ্ধদেব বসে আছে, গৌতম বুদ্ধ। উপরে একটা আছে, নিচে আছে, এবং তার স্মৃতির উদ্দেশ্যে এটা করা হয়েছে। সেটাও আপনারা কাছ থেকে দেখুন। দেখুন একটি শিষ্যানীকে নিয়ে উনি ধ্যানে বসে, এমনি বসে কথা বলছেন, সেটাও আপনাদের দেখালাম। আমরা ঢোকার সময় যে জায়গা মন্দির এই দরজাটা পেয়েছিলাম, সেই দরজাটাও আপনাদের দেখালাম। এবং এত বড় গৌতম বুদ্ধ শায়িত অবস্থায় আছে, সেটাও আপনাদের এখান থেকে দেখালাম, আবার দেখাবো। মন্দিরের দরজা, এখানেই উপাসনা করা হয়, এটাও আপনাদের এখান থেকে দেখাই। দেখুন কত বড় গৌতম বুদ্ধ। আপনাদের আসলে ভালো লাগবে। আপনারা শ্যামনগর থেকে যারা নৈহাটির দিকে যাচ্ছেন, তারা যদি একটু নজরে বাঁ দিকেরটা একটু ফলো করেন, তাহলে এই মূর্তিটি আপনারা দর্শন করতে পারবেন। সুন্দর পরিবেশ, গাছের ফাঁক দিয়ে আপনাদেরকে আরেকটি মন্দির দর্শন করাই। গৌতম বুদ্ধের মন্দির দেখতে পাচ্ছেন, কত এক বিশাল বড় গাছ, সেই গাছের নিচেই বুদ্ধ মন্দির। দর্শন করুন গৌতম বুদ্ধকে।
সিদ্ধার্থ বুদ্ধ লাভের পর পঞ্চ শিষ্যকে নিয়ে উনি ধর্ম দর্শন করাচ্ছেন, সেটা এখানে তুলে ধরেছে। সেটা আমি আপনাদেরকে সামনের থেকে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। আমি শুনেছিলাম আরও বোধহয় ছিলেন শিষ্যরা, কিন্তু এখানে তুলে ধরা হয়েছে পাঁচজনকে আমাদের গৌতম বুদ্ধ ধর্মের কথা নিয়ে আলোচনা চলছে একটি বৃক্ষের তলে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, দেখুন জায়গাটি নিয়ে পুরো শান্ত। আপনাদের ভালো লাগবে আশা করি, আপনারা যদি আসতে পারেন। আমার ডেসক্রিপশনে থাকবে এবং আমি বলেও দিয়েছি আপনারা এখানে আসতে গেলে কিভাবে আসবেন। আপনারা একবার আসুন, ভালো লাগবে, এটুকু বলতে পারি। 5 জন শিষ্যকে নিয়ে উনি ধর্মের কথা বলছেন, সেটা এখানে মূর্তির দ্বারা লোককে বুঝিয়ে দেওয়ার জন্য এটা করা হয়েছে স্মৃতি। আপনারা দর্শন করুন। সিংহ সজ্জা সাহিত্য বৌদ্ধ মূর্তি আপনারা দর্শন করুন। এই রকম মূর্তি কলকাতার মধ্যে এইটাই। আর অন্যদিকে আছে সিকিমে আছে, বিহারে আছে, অন্ধ্রপ্রদেশে আছে। আমাদের কলকাতার মধ্যে এইটা কিন্তু 1 নম্বর, একটাই। আপনারা কাছ থেকে দেখুন। আপনাদের ভালো লাগবে যদি আসতে পারেন। কলকাতার একদম কাছে সিকিম, আমাদের বৌদ্ধ সিদ্ধার্থকে আপনারা দর্শন করতে পারবেন। মন্দিরটি আদল কিন্তু চাইনিজদের মতো, দেখুন। এটা সরাসরি দেখতে পাচ্ছেন একটা মঞ্চ। এখানে কোনো অনুষ্ঠান হলে এই জায়গায় অনুষ্ঠানটা করা হয়, এই মঞ্চেই করা হয়। সেই আরেকজন আমরা এই মন্দিরে এসে এক দাদাভাইকে পেলাম। দাদাভাইয়ের কাছ থেকে জানতে চাইবো এই মন্দিরের ইতিহাসটা বলুন। 1957 সালে এটা স্থাপিত হয়েছে। আচ্ছা, তখন ছোট আকারে মন্দির ছিল, জায়গা 5 কাঠার মধ্যে ছিল। আচ্ছা, হ্যাঁ, এটা আমাদের তখনকার দিনে আমাদের বাবা দাদারা, মানে বাবা বলুন ঠাকুরদারা যে বয়স্ক লোকেরা ছিল, তারা মানে পূর্ববঙ্গের থেকে এসে 4-5টা ফ্যামিলি এসে বসবাস করেন। আচ্ছা, করার পর ওরা যেহেতু মূর্তি, সেখানে একটা মন্দির স্থাপিত করবার জন্য ছোট করে একটা বেড়ার মন্দির তৈরি করে। আচ্ছা, বেড়ার মন্দির তৈরি করার পর আমাদের এখানে যে জমিদার ছিলেন ভুবনেশ্বর দুবে, আচ্ছা, তার থেকে 5 কাঠা জমি উনি দান করেন। আচ্ছা, পুরো লিখিতভাবে দলিল সহকারে। হ্যাঁ, তারপরে এখানে মন্দির হয়। আমাদের যে গুরুজি ছিলেন, হ্যাঁ, শম্ভুজি মস্তবিদ, আচ্ছা, উনি এখানে তারপরে আসেন। উনি তখনই আসেন না, 57 সালে আসেন না, পরে আসেন। পরে ধরুন না আরো জনসংখ্যা হলো, আমাদের বুদ্ধি আরো বাড়লো এখানে। হ্যাঁ, মনে করো 15-20 বাড়ি হলো। তারপর ওই গুরুজিকে আমাদের আনা হলো। আচ্ছা, ওনাকে আনা হয়েছে কলকাতার ধর্মাঙ্কুর বিহার। আচ্ছা, হ্যাঁ, ওনার আবার গুরু কি বলে, আমরা বড় ভান্তে বলে জানি, হ্যাঁ, ধর্মদার মস্তবিদ। আচ্ছা, ওনার শিষ্য ছিলেন কি বলে শম্ভুজি মস্তবিদ। উনি এখানে তারপর ওনাকে পাঠিয়েছিলেন। আমাদের এখানকার যারা তখন কমিটি হয়েছিল, সেক্রেটারি প্রেসিডেন্ট ওনার কাছে গিয়েছিল, ওই গুরুজিকে এখানে নিয়ে এসছেন। নিয়ে আসার পর উনি 55 বছর এখানে বসবাস করার পর মৃত্যু হয়েছে 2019-এ। আচ্ছা, 2019-এ ওনার মৃত্যু হয়েছে। তারপর এখানে আস্তে আস্তে জনসংখ্যা আমাদের বুদ্ধিস্ট অনেক বাড়ে। এখন মোটামুটি 200-র মতো ফ্যামিলি আছে, এখানেই থাকেন তারা। হ্যাঁ, তারা এখন, আমাদের বাবারা নেই, হ্যাঁ, আমরা আছি, আপনাদের জেনারেশনের লোকেরা এখানে আছেন। হ্যাঁ, তারপর থেকে আস্তে আস্তে মন্দিরটা বড় হয়। দেখ, খুব ভালো লাগলো। আপনার নামটা একটু বলুন। আমার নাম দিলীপ বড়ুয়া।
আপনিও দীক্ষিত? আমি বলছি দীক্ষিত না, দীক্ষিত তো আমাদের যে গুরুজি ভান্তেরা, হ্যাঁ, তার একজন এখানে শিষ্য আছেন। আচ্ছা হ্যাঁ, আমাদের বর্তমানে যে গুরুজি আছে সে একটু বাইরে গেছে। হ্যাঁ, আচ্ছা। আপনাদের মন্দির কটার সময় খোলেন? সকালে? সকালে আমরা মোটামুটি 5:30 থেকে 6টার মধ্যে খুলে দেবো। আচ্ছা, আর বন্ধ হয়ে যায় দুপুর 12টায়? দুপুর 12টা, অনেক সময় মনে হয় রোববার হলে মনে হয় 2টো বাজে। ভক্তদের উপরে নির্ভর করে। হ্যাঁ হ্যাঁ, 2টোর সময় বন্ধ হয়। আর এখানে কি প্রসাদের কোনো ব্যবস্থা আছে? প্রসাদে যখন অনুষ্ঠান মানে পুজো হয়, যেরকম ধরুন আমাদের বুদ্ধ পূর্ণিমাতে হয়েছিল না? পূর্ণিমাতে হয়েছিল, তারপরে আমাদের তারপর আরেকটা বড় বুদ্ধ পূর্ণিমা সব থেকে বড় অনুষ্ঠান। আচ্ছা তারপর আরেকটা অনুষ্ঠান হয় আপনার লক্ষ্মী পূজার পরের যে রোববারটা আমাদের মন্দিরে, আচ্ছা, সব মন্দিরে হয় আমাদের, মানে যতগুলো বুদ্ধিস্ট মন্দির রয়েছে সব মন্দিরেই ওটা বলো কঠিন চুয়োর দান। আচ্ছা কঠিন চুয়োর দান ওটা হয় আমাদের প্রথম হয়। আচ্ছা, আমাদের প্রথম যে রোববারটা লক্ষ্মী পূজার পরে যেটা রোববারটা, সেই রোববারে আমাদের এখানে বাৎসরিক অনুষ্ঠান হয়। হ্যাঁ, বাৎসরিক কঠিন চুয়োর দান হয়। আচ্ছা আচ্ছা, কঠিন চুয়োর দান আপনার বলছি আপনাকে, মনে করেন আজকে যদি মনে করেন শনিবার থাকে, হ্যাঁ, কালকে রোববার, কালকে কিন্তু হবে। আচ্ছা, মানে রোববারই আবার- হবে হ্যাঁ, ওই অনুষ্ঠান। যদি সোমবার লক্ষ্মী পূজা পরে পরের যে এক সপ্তাহ পর যে রোববার পড়ছে, সেই রোববারে আমাদের এখানে কঠিন চিবর দান হয়। আচ্ছা আচ্ছা, কঠিন চিবরের মহত্ব বিশাল। আচ্ছা, যে কঠিন চিবর দান বলছে এটার মাহাত্ম্য বিশাল। বিশাল কিরকম বলছি, আপনার বুদ্ধের মানে ভগবান বুদ্ধের আমলে হুম, যখন আপনার এই তখনকার পরিস্থিতি অন্যরকম ছিল। তখন আমাদের যে ভগবান বুদ্ধ তার শিষ্যরা বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করতো। হুম, হুম, হ্যাঁ, ভিক্ষা করতো। তখন যখন বর্ষাকাল আরম্ভ হতো, কিন্তু এই 3 মাস যেতে অসুবিধা হতো। তার জন্য তারা কী করতো, ওই একটা কুঠির বানিয়ে মন্দিরের মতো করে, হুম, মন্দিরের মধ্যে ওরা থাকতো এই 3 মাস। আচ্ছা, 3 মাস ওখানে রান্না ফান্না করে নিজেরা খাওয়া দাওয়া করতেন, বৃষ্টির জন্য বেরোতে পারতেন। জীবনযাপন করতেন ওখানে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে যখন লাস্ট ইয়েটা 3 মাস পর ওদের প্রথম যেমন দুর্গা পূজায় আমরা সবাই নতুন জামা কাপড় পরি, এদের এই বর্ষাবাসটা শেষ হলে ওরাও নতুন জামা কাপড় পরবে। অনুষ্ঠান হয়। বর্ষাবাসটা শেষ হলে ওটাকে বলো কঠিন চিবর দান। কঠিন চিবর বলতে কি, যে পরিধানটা পরে থাকে সেটাকে আমাদের- ত্যাগ করতে হয়। না, যে লাল কাপড়টা পরে থাকে ওটাকে চিবর বলে। আচ্ছা, চিবর চিবর বলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার মাহাত্ম্য হচ্ছে এটা আপনার আগের দিন রাত্রে, আগের দিন 24 ঘন্টার মধ্যে আপনার সুতোকে, হুম, ওই যে সুতো তৈরি করে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুতোকে আপনার ওই কাঁচা হলুদ দিয়ে রং করে, আচ্ছা, তারপর চরকা দিয়ে, আগেকার দিনে যেমন চরকা চরকা দিয়ে, ছিল, চরকার হ্যাঁ। মধ্যে কাপড় তৈরি করতো, করে কেটে ফেটে চারিদিকে কেটে সেলাই করে হুম, 24 ঘন্টার মধ্যে তৈরি করতো, একটা কাপড় তৈরি করতো। আচ্ছা ওই তৈরি করে ওটাকে ওনাকে দান করা হতো। যেই মন্দিরে যে পুরোহিত থাকতো আচ্ছা, তাকে দান করা। দান করা হতো, ওটা উনি পড়তেন সেদিনকে। আচ্ছা, তাকে বলে কঠিন। এটা কঠিন ব্যাপার হচ্ছে, একটা 24 ঘন্টার মধ্যে একটা কাপড় তৈরি করা মানে বিশাল ব্যাপার। বিশাল বাবা। হ্যাঁ, তার জন্য ওটার নাম হচ্ছে কঠিন চিবর দান। সেটা একটা বড় বড় অনুষ্ঠান হয় আমাদের এখানে। সেটা হচ্ছে লক্ষ্মী পুজোর পরে। আমাদের এখানে, আমাদের শ্যামনগরে হ্যাঁ, লক্ষ্মী পুজোর পর, কিন্তু অন্যান্য জায়গায় আপনি 1 মাস ধরে হবে। আচ্ছা, এই লক্ষ্মী পূজার পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত, হুম, মানে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা যে পূর্ণিমাটা এবং রাস পূর্ণিমা 1 মাসের মধ্যে হতে হবে, তারপরে করলে আর হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা সব মন্দিরেই হয়। আমাদেরটা যেহেতু আমাদের পুরনো মন্দির, কলকাতার প্রথম মন্দির হচ্ছে আপনার এই বউবাজার ধর্মাঙ্কুর মন্দির। আচ্ছা, তারপরে আমাদের এই এই 1957 সালে। সালে এই মন্দিরটা, তার জন্য তখন তো আমাদের এই সিস্টেমটা করে এসেছি। আচ্ছা, এখন অন্যান্য মন্দির তো একই দিনে করছে না, এক এক দিন এক এক জায়গায় যেরকম করছে, করছে। যাক, ভালো লাগলো আপনাকে। এখানে আরো ভক্তরা আসবে, হ্যাঁ, আপনি একটু বলে দিন যে কিভাবে আসবে শ্যামনগর স্টেশন থেকে নেমে। শ্যামনগর স্টেশন থেকে আপনি টোটো অটো যে কোনো 26 নম্বর লেভেল ক্রসিং পার হয়ে হ্যাঁ, ওখান থেকে হাঁটা পথে আসতে হবে। না 5 মিনিট, তাহলে অটো ডাইরেক্ট বুক করে আসলে বলে বুদ্ধ মন্দির বললে দেখিয়ে দেবে, বড় বুদ্ধ মন্দির বললে দেখিয়ে দেবে। অসংখ্য ধন্যবাদ বা আপনাকে। জগদ্দল স্টেশন থেকে নেমে এখন একটা রাস্তা হয়েছে, আচ্ছা, হেঁটেও আসা যাবে, 10 মিনিট লাগবে। জগদ্দল থেকে। জগদ্দল থেকে একটা একদম লাইন ঘেসে এইদিকে আচ্ছা, আমাদের এপারটা পশ্চিম মানে পূর্ব দিকটা হুম, একটা ড্রেনের উপরে একটা রাস্তা, ঢালাই রাস্তা হয়েছে, বাহ, একদম সোজা পথ, 10 মিনিটের মধ্যে চলে আসতে পারবে। হ্যাঁ। যাক, দর্শক বন্ধুদের বলবো, আপনারা যদি আসতে চান, দাদা যেভাবে বললেন ওইভাবে চলে আসবেন, তাহলে আপনারা বৌদ্ধ মন্দিরে চলে আসতে পারবেন। আমরা এই মন্দিরের
সেবায়তের কাছ থেকে কিছুটা শুনলাম। আমরা এখন সরাসরি মেইন যে মন্দির সেই মন্দিরে প্রবেশ করছি। আপনারাও চলুন। মন্দিরে ঢুকেই এখানে বিভিন্ন রকমের বই, ছবি পাবেন যদি আসেন। দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে আসলাম মন্দিরের ভিতরে, যেখানে উপাসনা হয় এবং পুজো হয়, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে মেন মন্দির, এখানে প্রতিদিন পুজো হয়। আপনারা দেখুন, প্রত্যেকটা মন্দিরের মূর্তির পিছনে কাঁচ দিয়ে ঢাকা বোধি বিহার। এটা হচ্ছে বোধি বিহার। দেখুন, এখানে উপাসনা হয় সন্ধেবেলা। আপনারা যদি আসেন কোনোদিন, সন্ধেবেলাটা আসবেন, ভালো লাগবে আপনাদের। আমি এবারে আসলাম প্রথম, আবার এক সময় সন্ধেবেলা আসবো, সেই সময় সন্ধেবেলাটাও আপনাদেরকে দেখাবো। আপনার এখানে আসলে ভালো লাগবে আপনাদের, একটু বলতে পারি। আমরা ছোটবেলায় পড়েছিলাম কপিলাবস্তুতে জন্মগ্রহণ করেছিলেন সিদ্ধার্থ। এখানেও দেয়ালের মধ্যে দেখুন রয়েছে। আপনাদের ভালো লাগবে যদি আপনারা আসেন। দাদা তো বলে দিলেন এবং আমিও বলে দিচ্ছি কিভাবে আসবেন। এখানে খুব সোজা পথ, ঘুরে যাবেন। একটি সুন্দর বাণী দেখুন। তথাগত বুদ্ধের বেদির নবরূপ দানে শ্যামনগর বৌদ্ধ মহিলা সমিতি বোধি বিহার শ্যামনগর, এনারা এটাকে দান করেছেন, সেটা আপনাদের দেখালাম। এখন বাজে 5:10। এখানে মহারাজরা রয়েছেন। যারা প্রথম থেকে ছিলেন, ওই দাদা বলছিলেন, শুনে নিয়েছি, আপনারাও শুনতে পাবেন। আপনাদের ভালো লাগবে যদি আপনারা সবাই মিলে আসেন। কলকাতার কাছে এক টুকরো সিকিম দেখতে হলে আপনাকে আসতেই হবে শ্যামনগর। এক টুকরো সিকিম দেখতে হলে আপনাদের আসতে হবে শ্যামনগর।